আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি আরিয়ান আহমেদ, ইনস্ট্রাক্টর অফ ফিউশনোলজি। তো আজকে আমরা এইচএসসি 2025 কেমিস্ট্রি সাজেশনের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো গতকালকে আমি তৃতীয় অধ্যায় ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করছি, আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো এই সেকেন্ড পার্টে সবার প্রথমে যে টপিক্সটা আছে এটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হচ্ছে এই তৃতীয় অধ্যায়ের অন্যতম একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এটা আমরা আশা করি একটা ডিটেলসে ভিডিও করব, কিন্তু আজকে আমরা খালি একটু বই থেকে কিছু জিনিস দেখে নিব। যেমন এখানে যে বইয়ের যে হাজারি নাগের স্যারের 3.9 অনুশীলনীতে আছে যে হাইব্রিডাইজেশন কি। এরপরে যেখানে sp3 অরবিটাল আছে, সংকরায়ন বিভিন্ন অরবিটালের বর্ণনা দেওয়া আছে। sp3 আছে, কোনগুলো sp3, এরপর বন্ধন কোনগুলা, এগুলো হচ্ছে দেখে নিব আমরা একটু বই থেকে। এরপর sp2 সংকরায়ন আছে। এরপর এখানে অনেক ইম্পর্টেন্ট যেটা সেটা এখানে একটা চার্ট আছে, এই যে এই চার্টটা অনেক ইম্পর্টেন্ট, এখানে এইটা আমরা পড়ে নিব। তো আশা করি এর পরের ভিডিওতে আমরা এই সংকরায়ন নিয়ে আলাদা একটা টপিক্স বানাবো। তো আজকে আমরা অন্য টপিকসগুলো কভার করি। তো এখানে সেকেন্ড যে টপিক আছে সেটা হচ্ছে পোলারায়ন। তো পোলারায়ন হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আয়নের মেঘের ঘনত্বে বিকৃতিকে বলা হয় পোলারায়ন। অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি হচ্ছে পোলারায়ন। তো এখানে পোলারায়নের ক্ষেত্রে আমাদের ফাজনের ল আছে। তো ফাজনের ল এর ক্ষেত্রে চারটা থাকে, যেমন হচ্ছে ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার, ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ। তো এগুলো হচ্ছে ফাজনের লয়ের চারটা সূত্র। তো এখানে ক্যাটায়নের আকার যত ছোট হবে তত পোলারায়ন বেশি হবে, আবার অ্যানায়নের আকার যত বড় হবে তত পোলারায়ন বেশি হবে। তো ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত পোলারায়ন বেশি হবে। ঠিক একইভাবে অ্যানায়নেরও চার্জ যত বাড়বে তত পোলারায়ন বেশি হবে। তো পোলারায়ন বেশি হলে কী কী হয় এটা আমাদের জানতে হবে। যেমন পোলারায়নের ফলে সমযোজী চরিত্র বাড়ে, আয়নিক দ্রাবকের দ্রাব্যতা হ্রাস পায়, গলনাঙ্কের স্ফুটনাঙ্ক কমে, বন্ধন দুর্বল হয়, আর হচ্ছে গাঢ়ত্ব কমে। তো এখানে পোলারায়নের ফলে এটা আমাদের জানতে হবে যে পোলারায়নের কারণে সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। তো এখানে অনেক সময় কোশ্চেন থাকে যে দুইটা যৌগ দিয়ে দেয়, তো এই দুইটা যৌগের মধ্যে কোনটার গলনাঙ্ক বেশি বা কোনটা বেশি গাঢ় এটা জানতে চায়। তখন আমাদের এই চারটা যে সূত্র, এই চারটা দিয়ে দেখতে হবে যে ক্যাটায়নের আকার বড় নাকি ছোট, তখন অ্যানায়নের আকার বড় না ছোট, বা ক্যাটায়নের চার্জ বেশি না কম, এগুলো দিয়ে আমাদের তখন দেখতে হয় যে পোলারায়ন বেশি নাকি কম। তখন আমরা জানতে পারবো যে এটা কোনটা বেশি গলনাঙ্ক বেশি বা কোনটার স্ফুটনাঙ্ক বেশি। তো এইখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন দেখে নিব বই থেকে, বইয়ে এগুলো ভালোভাবেই আছে। তো এরপরে আমাদের যে টপিক সেটা হলো হাইড্রোজেন বন্ড এবং সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আমরা সবাই জানি, আমরা একটু হাইড্রোজেন বন্ডটা কাকে বলে সেটা একটু দেখে নিই। হাইড্রোজেন বন্ড যখন দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য
0.5 থেকে 1.9 হয়ে যায়, তখন সেটা আংশিক পোলারিত হয়। অর্থাৎ আয়নিক চরিত্র বাড়ে। তো আয়নিক চরিত্র বাড়ার কারণে দুইটা মৌল যখন পাশাপাশি আসে তখন তাদের মধ্যে একটা দুর্বল ভ্যান ডার ওয়ালস বল তৈরি হয়, যার কারণে হাইড্রোজেন বন্ডের ক্রিয়েট হয়। তো হাইড্রোজেন বন্ডের কিছু শর্ত আছে, যেমন এক, হাইড্রোজেন পরমাণু থাকবে, দুই, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকবে, যেমন ক্লোরিন। এরপর থাকবে হচ্ছে এই তড়িৎ ঋণাত্মক মৌলের আকার ছোট হইতে হবে। ছোট হবে, এখানে ক্লোরিন না লিখে আমরা ফ্লোরিন লিখি। তো এখানে আমাদের হাইড্রোজেন বন্ডের উপর একটা প্রশ্নও আছে। তো এখানে হাইড্রোজেন বন্ডের রিলেটেড একটা কোয়েশ্চেনও আছে, যেমন যৌগের ভৌত ধর্মের উপর হাইড্রোজেন বন্ডের প্রভাব। তো এইটা যেহেতু একটু পরের দিকে দেওয়া আছে, সমস্যা না, আমরা এটা একটু আগে পড়ে নিই। তো 23 নাম্বার এটা। এখানে একটা কোয়েশ্চেন আছে, যেমন H2O তরল কিন্তু H2S গ্যাসীয়, কেন? এখানে আমরা একটা কোশ্চেন লিখি, যেমন H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন? তো হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, সেটা হচ্ছে 3.5 মাইনাস 2.1, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তো এইখানে পার্থক্য আসে হচ্ছে 1.4। আর সালফার অ্যান্ড হাইড্রোজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য হয় হচ্ছে 2.4 মাইনাস 2.1, কারণ সালফারের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.4। তো এখানে আসা হচ্ছে 0.3। তো আমরা জানি যে হাইড্রোজেন বন্ড হইতে গেলে 0.5 থেকে 1.9 হইতে হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তো এখানে 0.5-এর থেকে কম, এই জন্য এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হবে না। ওর হাইড্রোজেন বন্ড তৈরি হলে আমরা এখানে শর্তে দেখছি যে এই যে অধিক তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 হতে হবে। তারপর হাইড্রোজেন বন্ড তৈরি হইলে তখন আমাদের হচ্ছে বন্ধনটা দৃঢ় হয়। বন্ধন দৃঢ় হইলে তখন এই H2ওটা তরল হয় আর H2S হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। তো এই কারণে H2 হচ্ছে তরল আর H2S হচ্ছে গ্যাসীয়। আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না আর কি, জাস্ট মেইন টপিকটুকু পড়ায় দিচ্ছি যাতে ডিটেলসে তোমরা পরে বই থেকে পড়ে নিতে পারবে। তো এরপরে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে জটিল যৌগের ম্যাগনেটিক ধর্ম, যেমন প্যারা, ডায়া, ফেরো এবং হচ্ছে গঠন। তো হচ্ছে 21 নাম্বার। তো জটিল যৌগের ক্ষেত্রে হচ্ছে লিগ্যান্ডের বিকর্ষণের কারণে এরা হচ্ছে চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে।
ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তো এখানে লিগ্যান্ডের শক্তিক্রমের আমরা একটা ক্রম দেখে নিই। তবে যে সবচেয়ে শক্তিশালী লিগ্যান্ড সেটা হচ্ছে কার্বনিয়াম আয়ন CO, এরপর হচ্ছে সায়ানাইড আয়ন, এরপর হচ্ছে অ্যামোনিয়া, এরপর পানি, এরপর হচ্ছে ক্লোরিন, এরপর হচ্ছে অক্সিজেন। তো এখানে আমরা দুইটা জটিল আয়নের সংকরায়ন দেখি, ম্যাগনেটোচৌম্বক ধর্ম দেখব। ফার্স্টে আসে হচ্ছে Fe(CN6-4). তো এখানে Fe যে হচ্ছে জারণ মান সেটা হচ্ছে Fe2+, আরেকটা হচ্ছে Fe(CN6-3). এখানে Fe যে জারণ মান সেটা হচ্ছে 3+। তো এখানে ফার্স্টে Feর ক্ষেত্রে অরবিটাল কীরকম থাকে, এখানে বিজোড় অবস্থায় থাকে দুইটা, বিজোড় অবস্থায় থাকবে হচ্ছে আর সব হচ্ছে বিজোড় অবস্থায় থাকবে, একটা জোড় আর বাকিগুলো হচ্ছে বিজোড় অবস্থায় থাকবে। এরপর 4s ফাঁকা থাকে আর 4pও ফাঁকা থাকে, এটা হচ্ছে 3d অরবিটাল। তো এরপরে যখন 6টা লিগ্যান্ড কর্তৃক বিকর্ষিত হয় তখন এখানে অরবিটালের বিজোড় ইলেকট্রনগুলো আর কি বিকর্ষিত হয়ে জোড়া অবস্থায় চলে আসবে, তখন এরকম হয়ে যাবে। আর এখানে যে দুইটা ছিল হচ্ছে এখানে হচ্ছে লিগ্যান্ড এসে জায়গা দখল করে নেবে, এখানেও লিগ্যান্ড থাকবে, এখানেও লিগ্যান্ড থাকবে। তো এখানে অরবিটাল সংকরায়ন হয়েছে হচ্ছে এখানে দুইটা ডি, তার মানে D2sp3, এখানে 3টা p অরবিটাল। তো এখানে গঠন হবে হচ্ছে অষ্টতলকীয়। আর এখানে যেহেতু একটাও বিজোড় ইলেকট্রন নাই, আমরা জানি বিজোড় ইলেকট্রন না থাকলে সেটা হচ্ছে ডায়াচুম্বকীয়। কিন্তু এই যে Fe(CN6-3) এর ক্ষেত্রে যখন লিগ্যান্ড কর্তৃক বিকর্ষিত হয় তখন এটা হচ্ছে Fe3+ থাকে, অর্থাৎ আরেকটা ইলেকট্রন কমে যাবে। তো এখানে অরবিটালটা থাকবে এরকম, একটা ফাঁকা থাকবে আর দুইটা তো থাকবেই। তো এখানে যখন লিগ্যান্ড কর্তৃক বিকর্ষিত হবে তখন এইখানটায় হচ্ছে দুইটা জোড় অবস্থায় থাকবে আর একটা হচ্ছে বিজোড় অবস্থায় থাকবে। আর এখানে হচ্ছে লিগ্যান্ড জায়গা দখল করবে, এখানেও লিগ্যান্ড, এখানেও লিগ্যান্ড, এখানেও লিগ্যান্ড। তো এইখানে দেখা যাচ্ছে যে একটা বিজোড় অবস্থায় ইলেকট্রন রয়ে গেছে, এই জন্য এটা হবে হচ্ছে প্যারাচুম্বকীয় হবে। আর এইটার ক্ষেত্রেও যেহেতু দুইটা ডি, একটা এস আর 3টা পি, এই জন্য এটার ক্ষেত্রে সংকরায়ন হবে D2sp3 আর গঠন হবে হচ্ছে অষ্টতলকীয়। এরপর আমাদের এইখানে একটা ব্যতিক্রম ধর্মী জটিল আয়ন দেখা যায়, যেমন কপার, অ্যামোনিয়া, এখানেও হবে হচ্ছে 2+। তো এটার ক্ষেত্রে কপারের অরবিটাল যদি আঁকি তো এরকম থাকে, একটা বিজোড় অবস্থা থাকে আর 4s থাকে, 4p থাকে। তো এখানে যখন লিগ্যান্ড কর্তৃক বিকর্ষণ হয় তখন এখানে আর কোনো চেঞ্জ হয় না, কিন্তু যখন এই 4s-এ আসে তখন এখানে একটা লিগ্যান্ড আসে, আর 4p-তে যখন যায় তখন এখানে দুইটা লিগ্যান্ড আসে, একটা ফাঁকা অবস্থায় থাকে আর আরেকটা যে লিগ্যান্ড ওইটা যায় হচ্ছে 4d-তে, এখানে আরেকটা এসে যুক্ত হবে। এটার কারণ হচ্ছে এখানে sp3 সংকরায়ন হইল না, তার কারণ এখানে হচ্ছে যখন এখানে যদি 4টা লিগ্যান্ড একসাথে থাকে তখন বিকর্ষণজনিত কারণে এটার স্থায়িত্ব নষ্ট হয়ে যায় তো যৌগটার, এই জন্য এখানে একটা হচ্ছে জায়গা ফাঁকা থাকে অরবিটালে এবং সংকরায়ন হচ্ছে sp2d। তো এটা হচ্ছে একটু ব্যতিক্রম। তো এই টপিকটা আমাদের শেষ। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে একই যৌগে বিভিন্ন বন্ধনের উপস্থিতি। যেমন এখান থেকে আমরা একটা উদাহরণ দেখব, কপার NH3 4SO4 এর। এটা কত নম্বর ছিল? 21। তো এটা হচ্ছে 22 নম্বর। তো এটাকে আমরা লিখি কপার
NH3 আর SO4। তো ফার্স্টে আমরা যে এইটুককে আলাদা করি, তো এখানে আসে হচ্ছে আমরা জানি কপারের যোজনী হচ্ছে 2, কিন্তু সুতরাং এর গৌণ যোজনী হবে হচ্ছে 4। তো কপারের যেহেতু গৌণ যোজনী 4, তো এটা হচ্ছে 4টা অ্যামোনিয়ার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এখানে একটা NH3, এখানে একটা NH3, কারণ সন্নিবেশ সমযোজী, কারণ NH3 হচ্ছে লিগ্যান্ড। তো লিগ্যান্ডরা সাধারণত সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে 2টা ইলেকট্রন, মুক্তিযোগ্য ইলেকট্রন দান করার মাধ্যমে। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। আর এই 2টা এইগুলোর মধ্যে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, কিন্তু NH3 এর মধ্যে আবার নাইট্রোজেন হাইড্রোজেনের সমযোজী বন্ধন তৈরি হয়েছে। আর এই পুরোটার সাথে আবার সালফেটের, যেমন কপার NH3 এটা হচ্ছে 2+, আর সালফেট হচ্ছে 2-। এই পুরোটার সাথে হচ্ছে আয়নিক বন্ধন তৈরি হয়েছে। তো এখানে কয়টা বন্ধন দেখা যাচ্ছে? এখানে হচ্ছে সন্নিবেশ, এখানে সমযোজী বন্ধন, আর এখানে হচ্ছে আয়নিক বন্ধন। তো এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে, এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। এরপর আসছে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমার অণু গঠন। তো এই টপিকটাও বেশিরভাগ সময় চলে আসে সিকিউতে, তো এটা আমরা একটু দেখি। তো ডাইমার হলো 2টি অণু একত্রিত হয়ে এক অণুর ন্যায় আচরণ করবে, তখন তাকে আমরা বলি হচ্ছে ডাইমার। তো এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম চার্জ হচ্ছে 3+, আবার অ্যালুমিনিয়াম হচ্ছে অষ্টক ঘাটতি যৌগ বা অষ্টক অপূর্ণ মৌল। তো এইখানে হয় কি, অ্যালুমিনিয়ামের এই যে চার্জের ঘনত্ব অনেক বেড়ে যায়। তো চার্জের ঘনত্ব যখন বেড়ে যায়, তখন অ্যালুমিনিয়াম 3+ ক্লোরাইড আয়নকে পোলারিত করে। তখন 2টি AlCl3 পার্শ্ববর্তী ক্লোরিনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এইভাবে AlCl3 এর ডাইমার গঠন হয়। যেমন আমরা যদি এটা চিত্রটা আঁকি, তো এরকম আসে চিত্র। অ্যালুমিনিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এখানে হচ্ছে ক্লোরিনের সাথে একটা সমযোজী বন্ধন, এখানে ক্লোরিনের সাথে একটা এখানে ক্লোরিনের সাথে, আর এখানে হচ্ছে ক্লোরিনের সাথে একটা সমযোজী বন্ধন গঠিত হবে। এইখানে আরেকটা অ্যালুমিনিয়ামের সাথে এই ক্লোরিনের সমযোজী বন্ধন গঠিত হবে, এটার সাথে নর্মাল বন্ধন সমযোজী, আর এটার সাথে একটু নর্মাল। তো এইখানে আর কি 2টা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে আর কি ক্লোরিনের সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে এরা হচ্ছে ডাইমার গঠন করে। এর পরের টপিকে আমরা যাই। তো নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস হলো নাইট্রোজেন গ্যাস। তো এইটার কারণ হচ্ছে, নাইট্রোজেন গ্যাসের যদি আমরা গঠনটা দেখি, তাহলে এখানে হচ্ছে 3টা বন্ধন তৈরি হয়। তো একটা হচ্ছে পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, 2টা পাই বন্ধন। তো এইখানে নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা সমযোজী বন্ধন ভাঙা লাগে, এই জন্য হচ্ছে এটার সক্রিয়তা অনেক কম, নিষ্ক্রিয় প্রায় এটা। এরপরে আমরা একটা কারণ হচ্ছে, যেমন এটা হচ্ছে sp সংকরায়ন। তো sp সংকরায়ন হলে হচ্ছে s চরিত্র 50%, p চরিত্র 50%। তো sp বন্ধন হইলে এই যে বন্ধন দূরত্ব এটা কমে যায়, বন্ধন দূরত্ব হ্রাস, ফলে 2টা হচ্ছে নাইট্রোজেন একে অপরকে অনেক দৃঢ় বন্ধনে আবদ্ধ করে। এই জন্য এই নাইট্রোজেনের বন্ধন ভাঙা খুবই কঠিন। এই নাইট্রোজেন বন্ধন ভাঙতে গেলে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, টেম্পারেচার লাগে। সেটা একমাত্র বজ্রপাতের সময় তৈরি হয়, এই জন্য নাইট্রোজেন ফিক্সেশন হয়। এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তের ক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বনের অবস্থান দেখাও। নাইট্রোজেনের আমরা আগে ইলেকট্রন বিন্যাস দেখি। 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1।
কার্বনের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2px1 2py1। এরপর অক্সিজেনের ক্ষেত্রে করলে আসে হচ্ছে 1s2 2s2 2px1, এখানে হচ্ছে 2 আসবে 2py1 আর 2pz1। এখানে হচ্ছে একটা ফাঁকা থাকে কার্বনের ক্ষেত্রে 2pz0। আমরা জানি একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় তত ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে। তো এই ক্ষেত্রে হওয়ার কথা ছিল হচ্ছে এরকম, কার্বন, এরপর হচ্ছে নাইট্রোজেন, এরপর হচ্ছে অক্সিজেন। কিন্তু এই ক্ষেত্রে হয় হচ্ছে কার্বনের পরে আসে হচ্ছে অক্সিজেন, এরপরে আসে হচ্ছে কি লিখলাম, এরপরে আসে হচ্ছে নাইট্রোজেন। তো এইটার কারণ হচ্ছে কার্বনের তো এমনি তো এখানে একটা ফাঁকা, তো আমরা জানি যে অর্ধপূর্ণ অরবিটালগুলো বেশি স্থায়ী হয়, এই জন্য এখানে 2pz অরবিটাল একটা ইলেকট্রন গ্রহণ করে এটা সুস্থিতিশীল অর্জন করবে। এরপরে অক্সিজেনের হওয়ার কারণ হচ্ছে অক্সিজেনের এখানে ইলেকট্রন সংখ্যা বেশি নাইট্রোজেনের তুলনায়, আর নাইট্রোজেনের হচ্ছে এখানে অর্ধপূর্ণ অবস্থায় অলরেডি আছে। তো অর্ধপূর্ণ অবস্থায় যখন আছে তখন এখানে আর ইলেকট্রন নিয়ে এটা সুস্থিতিশীলতা এটা ভাঙতে চায় না সহজে, এই জন্য এরপর হচ্ছে অক্সিজেনের অবস্থান আসে, আর এরপর হচ্ছে নাইট্রোজেনের অবস্থান। এরপরে আমাদের যে টপিক হচ্ছে এফ সর্বাপেক্ষা উত্তম জারক। তো এইটা আমি একটু শর্টকাটেই বলে দিই যে এফ হচ্ছে সর্বাপেক্ষা উত্তম জারক, কারণ আমরা জানি যে একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় তত আকার হচ্ছে কমতে থাকে, আবার উপরের দিকের মৌলগুলোর থেকে নিচের দিকের মৌলগুলোর আকার বাড়তে থাকে। তো আকার যত কমে তত হচ্ছে ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায় নিউক্লিয়াসের সাথে। তো নিউক্লিয়াসের সাথে যখন আকর্ষণ বৃদ্ধি পায় তখন এটা হচ্ছে ইলেকট্রন তত তাড়াতাড়ি নিতে চায়। তো জারক কাকে বলে? জারক হচ্ছে যারা ইলেকট্রন নেয়। তো এফ হচ্ছে সবচেয়ে ছোট বলা যায় আর কি। তো এই কারণে এফ সবচেয়ে ছোট হওয়ায় এর জারণ ধর্ম জারক, একে উত্তম জারক বলে। এরপরে আমাদের টপিকস হচ্ছে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন? তো এটা আমরা একটু দেখি 28 নম্বর। অক্সিজেনের ক্ষেত্রে আসে হচ্ছে 8, এখানেই আমাদের লেখা আছে যে আমি খালি লাস্টের টুকু লিখি 2px2 2py1 2pz1 তো এখানে অক্সিজেনে যখন একটা ইলেকট্রন সহজেই ঢুকতে পারে, কারণ এখানে যে ফাঁকা আছে 2p অরবিটালটা, তখন হচ্ছে আমাদের কোনো শক্তি দিতে হয় না বাইরের থেকে। কিন্তু এখানে যখন অক্সিজেন যখন একটা মাইনাস হয়ে যায় তখন এখানে ইলেকট্রনের চার্জ অনেক বেড়ে যায়। তো ইলেকট্রনের চার্জ বেড়ে যাওয়ার কারণে চার্জের ঘনত্ব বাড়ে, ফলে ইলেকট্রনের বিকর্ষণও বাড়ে। এই কারণে এরা হচ্ছে সহজে ইলেকট্রন নিতে চায় না। তো ইলেকট্রন নেওয়ার কারণে তখন হচ্ছে একটু এক্সট্রা শক্তি দিতে হয়, এই জন্য অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক, কারণ এক্সট্রা শক্তি দেওয়া লাগে, এই জন্য হচ্ছে এটা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক, কিন্তু প্রথম ইলেকট্রন আসক্তি আবার ঋণাত্মক। এরপর আমাদের যে টপিক সেটা হচ্ছে অবস্থান্তর মৌল কি? স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন? এটার অবস্থান্তর মৌল হচ্ছে যে সকল সুস্থিত আয়নের ক্ষেত্রে যেগুলোর ডি অরবিটাল 1 থেকে 9 পর্যন্ত থাকে পূর্ণ, সেগুলোকে বলা হচ্ছে অবস্থান্তর মৌল। কিন্তু স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের ক্ষেত্রে এই ডি 1 থেকে 9 থাকে না, তাই এরা হচ্ছে অবস্থান্তর মৌল নয়। এটার ব্যাখ্যা তোমরা আরও বইয়ে ভালো করে পেয়ে যাবে, আমি খালি শর্টকাটে এটা বলে দিলাম। তো এরপরে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠন, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা আমরা একটু দেখি। তো এটার ক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার,
তো ইথানোয়িক অ্যাসিডটা আমরা আগে একটু সংকেতটা লিখি, CH3 C ডাবল বন্ড O আর হচ্ছে OH। তো এইখানে যে OH গ্রুপ আছে এইটার মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। তো এখানে হচ্ছে আংশিক পোলারিটি প্রাপ্ত হয়। তো এই আংশিক পোলারিটি প্রাপ্ত হওয়ার কারণে ডাইপোলযুক্ত দুইটা ইথানোয়িক অ্যাসিডের অণু যখন পাশাপাশি আসে তখন এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, এই কারণে ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে। তো এই ডাইমারটা কীরকম হয় আমরা একটু চিত্র আঁকাই। CH3 CO, আমি এই OHটা নিচে লিখি OH। তো এইখানে হচ্ছে এই হাইড্রোজেনের সাথে একটা ডাইমার গঠন হবে, মানে হাইড্রোজেন বন্ড গঠন হবে, আর এইখানে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড গঠন হবে। তো এইখানে ডাবল বন্ড C OH আর এখানে হচ্ছে CH3। তো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠন। এরপরে আমাদের মনে হয় লাস্ট টপিক যেটা, তো কপার সালফেট 5 অণু পানির গঠন দেখাও। তো এইটাও একটু ইম্পর্টেন্ট হচ্ছে। এখানেই দেখাইতে পারবো। তো লাস্ট টপিক এটা, এটা হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট। তো এখানে আমরা জানি কপারের গৌণ যোজনী হচ্ছে 4। তো এখানে কপার হচ্ছে 4টা পানির সাথে সমযোজী বন্ধন গঠন করে ফার্স্টে এরকমভাবে। এরপরে এখানে যে দুইটা হাইড্রোজেন, পানির যে হাইড্রোজেন আছে এইগুলোর সাথে আবার একটা পানির অণুর সমযোজী বন্ধন হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এটা এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। আর এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের সাথে সালফেট অণুর যে অক্সিজেন আছে সেইটার সাথে হচ্ছে আবার হাইড্রোজেন বন্ড তৈরি হয়, যেমন এইভাবে। এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে S, এখানে S, এখানে হচ্ছে। তো এটা হচ্ছে কপার সালফেট 5 অণু পানির গঠন। তো এখানে কপার হচ্ছে 4টা পানির সাথে সন্নিবেশ বন্ধন গঠন করছে, আর হচ্ছে এখানে একটা পানির সাথে এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, আর এখানে হাইড্রোজেন দুইটার সাথে এই সালফেটের ওর অক্সিজেনের সাথে আর কি হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। তো এইভাবে হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেটের গঠন ব্যাখ্যা করা যায়। তো আজকে আমাদের ভিডিও শেষ। পরের ভিডিওতে আমরা যে হাইব্রিডাইজেশনের একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।